চতুরঙ্গে আমরা সময় কাটাবো শিল্পাঙ্গনের দুজন গুণী মানুষের সাথে। আমাদের সাথে আছেন আজকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কল্যাণী ঘোষ এবং আমাদের সাথে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। কল্যাণী ঘোষ, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। শরীর ভালো আছে? গোলাম কুদ্দুস, আমরা আলোচনা শুরু করব। এইটি আসলে ঠিক আলোচনার অনুষ্ঠান নয়, আমরা আসলে জানতে চাই, আমি জানতে চাই, দর্শকরা সেই ফাঁকে শোনেন আপনাদের কাছ থেকে। কিন্তু সেই আলোচনার শুরুতে আমরা একটু আমাদের প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের জন্য স্মরণ করতে চাই, শ্রদ্ধা নিবেদন করতে চাই। বাংলা চলচ্চিত্রকে, সংস্কৃত অঙ্গনকে তিনি দুহাত ভরে দিয়েছিলেন। তার চলে যাওয়াটা নিশ্চয়ই আমাদের জন্য দুঃখজনক। আর বলছিলাম, ঠিক বিজয় দিবসের শুরুর ক্ষণে শুরু করব। একটা চমৎকার সময় পেয়েছি আসলে। আর আমার জন্য ভালো লাগছে, কারণ আমি এই প্রজন্মের একজন মানুষ, আপনাদের মতো দুজনকে পেয়েছি, আপনাদের কাছ থেকে জানবো। কল্যাণী ঘোষ, আপনার কাছে যদি বলি এভাবে যে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আমরা গল্পে শুনেছি, বইয়ে পড়েছি, কিছু হয়তো তথ্যচিত্র দেখেছি, কিন্তু আপনাদের কাছ থেকে জানাটা একটা বড় বিষয়। 2018 সাল ডিসেম্বর, 16 ডিসেম্বর শুরু হবে। এই যে একটা দীর্ঘ পথ চলা, কেমন হলো এভাবে যদি জিজ্ঞেস করি? এটা তো মানে অনেক সময় নিয়ে বলার ব্যাপার এটা। হ্যাঁ, 47 বছরের মানে কথা, এবং এর আগে যে আমাদের মুক্তিযুদ্ধ 1952 থেকে 69, 71, তারপরে 71-এর সেই পর্ব পেরিয়ে তারপরে 72-এ আমরা 9 মাসে দেশ স্বাধীন হয়েছে আমাদের। যদিও আমরা ভাবতেও পারিনি যে 9 মাসের মধ্যে আমাদের দেশ স্বাধীন হবে। তো যাই হোক, আমাদের সৌভাগ্য বলতে হবে। তো আমরা তো দেশ স্বাধীন পেয়েছি, কিন্তু আমরা ঠিক যেমন স্বপ্ন দেখেছি অনেক, কিন্তু কিছু কিছু বাস্তব হয়েছে, যে মানে কিছু কিছু যে বাস্তবায়িত হয়নি তা না, আমাদের জীবনে অনেক কিছুই হয়েছে, কিন্তু তবু ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। মানে এখনো কিছুটা অপূর্ণতা থেকে গেছে। অপূর্ণতা তো রয়েছে, মানে সেই দায়টা তো আমাদের, মানে পরবর্তী প্রজন্মের। কুদ্দুস ভাই, আমরা শুরুতে যেটি জানতে চাই, সংস্কৃতিকে আপনারা হাতিয়ার করেছেন, সেটি তো এক ধরনের মানুষকে বিনোদন দেয়, তারপরে মানুষের মনের কথাটাও বলে। এই যদি এভাবেও বলি যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, আমরা দেখে আসছি যে সবসময় বিজয়ের মাসে, স্বাধীনতার মাসে, ভাষার মাসে এসে সংস্কৃতির একটা চর্চা তারা ছড়িয়ে দিচ্ছে। কেন এইভাবেই, কেন? মানে এটির কি আলাদা কোনো উদ্দেশ্য ছিল? মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আপনারা যারা শুরু করেছিলেন। ধন্যবাদ শোভন। যেহেতু আর কিছুক্ষণ পরে আমরা মহান বিজয় দিবসে পদার্পণ করব, আমি এই মাহেন্দ্র খানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছেন তাদের সবাইকে স্মরণ করি, সেই সমস্ত নারীদের এদেশের স্বাধীনতার জন্য যারা সম্ভ্রম হারিয়েছিলেন। তো আসলে স্বাধীনতা মানে তো স্বপ্ন পূরণ, যে কথাটি কল্যাণীদি বলছিলেন, পুরো স্পষ্ট করে বলতে পারলেন না, বা বলতে যেও বললেন না, বলতে চাইলেন না। হ্যাঁ হ্যাঁ, না বলতে যেও বললেন না, শুধু সংক্ষেপে এটুকু বললেন যে এত কম সময়ে বলা যায় না। কথাটা তাই। স্বপ্ন পূরণটি কিসের স্বপ্ন পূরণ? নিজের অধিকারের, আত্মপরিচয়ের ঠিকানার স্বপ্ন পূরণ। এবং সেটি আমরা দেখেছিলাম দীর্ঘ 23 বছর নানা লড়াইয়ের মধ্যে দিয়ে। স্বপ্নের যারা দেখিয়েছিলেন, অনেকেই দেখিয়েছিলেন, কিন্তু সর্বশেষ স্বপ্নটি যার হাত ধরে পূর্ণতা পাবার পথে এগিয়েছিলাম, তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু। যদি আমরা পুরনো সে ভাষা আন্দোলন থেকে শুরু করে 23 বছরের নানা ইতিহাস আছে, সেই বিষয়ে আজকে যাবার নয়, কিন্তু এই যে বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ আপাতত করেছিলেন 16 ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে, কিন্তু সেই স্বপ্নকে পুরোপুরি বাস্তবায়িত করে যেতে পারেননি। তিনি শুরু করেছিলেন, তার জাতীয় মূলনীতি ঘোষণা করেছিলেন, বাংলাদেশ কেমন হবে, মানুষের অধিকারটা কিরকম হবে, দেশটাকে কিভাবে চালাবেন, কতগুলো নীতি মূল্যবোধ তৈরি করেছিলেন, দালাল আইন করেছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার করবেন, রাষ্ট্রকে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক দেশ করবেন, যার কারণে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ 4 মূলনীতি নির্ধারণ করেছিলেন, কিন্তু হলো না। 1975 সালের 15ই আগস্ট ওই যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম
তারা আবার ষড়যন্ত্র করে কিছু ক্ষমতা লোভী মিলে আমাদের স্বপ্নটাকে আবার ভেঙে দিল, এবং সেই ভেঙে দেওয়া থেকে আবার পুনরায় ফিরে আসতে আমাদের 21 বছর সময় লেগেছে। তারপর এখন স্বপ্ন পূরণের অগ্রগতির পথে আছি। আমি কল্যাণীদির মতো হতাশ নই। যেমন আজকে আমি বিকেলবেলা দুনিয়াতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের একটি বিজয় উৎসবের উদ্বোধন ছিল। আমি সেখানে একটি কথা বলেছিলাম যে এই দুনিয়াতে 10 বছর 15 বছর আগেও এসেছি, সংস্কৃতি বিজয় উৎসব করেছে 90 সাল থেকে। আমি আপনার কথা আসছি, 90 সাল থেকে আমরা বিজয় উৎসব শুরু করেছি। এরশাদ স্বৈরাচারের পতন এবং জনগণের মুক্তিযুদ্ধের বিজয়, দুই বিজয়কে সমন্বিত করে 90 সাল থেকে এই আমরা বিজয় উৎসব শুরু করেছি। বিজয় উৎসবের এটি শুধুমাত্র বিনোদনের অনুষ্ঠান নয়, সেই আলোচনায় আসছি। তা আমি বলেছি যে দুনিয়া তখন ছোট একটি রাস্তার বন্ধ করে আমরা বিজয় উৎসব করতাম, কোনো খালি রাস্তা ছিল না, মাঠ ছিল না। এখন সেই দুনিয়াতে যে জায়গায় আমরা অনুষ্ঠান করেছি, আমি বললাম যে রাস্তাটি দেখে মনে হয় গুলশান বনানীর কোন রাস্তা, এবং একটি রাস্তায় এতগুলো আধুনিক রেস্তোরাঁ, এটা আপনি ভাবতেই পারবেন না, মনে হবে যেন বেইলি রোড। যারা দুনিয়াতে এখন যাননি, আমি বললাম যে এই স্বপ্নই তো আমরা পূর্ণ করতে চেয়েছিলাম বাংলাদেশের। তো এখন সেই স্বপ্ন পূরণের পথে আমরা অগ্রসর হয়েছি, যদিও নানা প্রতিবন্ধকতা আছে, নানা পিছুটান আছে। আমরা এক পা এগুই তো দু পা আবার আমাদেরকে টেনে ধরে যাতে এগুতে না পারে, তারপরে আমরা এগুচ্ছি। আমরা সেই আকাঙ্ক্ষাটা ছেড়ে দিইনি, এবং আমাদের একজন পথ প্রদর্শক আছেন যিনি বঙ্গবন্ধু কন্যা, এবং তার হাত ধরে আমরা আবার মুক্তিযুদ্ধের পথে হাঁটতে শুরু করেছি। এবং আমি আশাবাদী, কল্যাণীদিরা যুদ্ধ করেছেন, আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। আমি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, আমরা বাড়িতেই ক্যাম্প ছিল, আমরা সংগ্রাম কমিটি করেছি, তাদের জন্য বাড়ি বাড়ি যে খাদ্য সংগ্রহ করেছি, সংবাদ সংগ্রহ করেছি, যেটাকে যেভাবে এখন বলি না কেন, যাই হোক, এখন মনে হয় যেন আমরা আবার সঠিক পথে এসেছি। এবার বোধহয় স্বপ্ন পূরণের অনেক কাছাকাছি পৌঁছে যাব। আমি একটু আবার কল্যাণীদির কাছে আসতে চাই। গোলাম কুদ্দুস যেভাবে বললেন, এটি তো একটা পথ চলা, এবং এই পথ চলার পেছনে অনেক ঘাত প্রতিঘাত, এবং আবার একটা স্বপ্নের হাতছানিও আছে, আবার নতুন স্বপ্নের হাতছানিও আছে। এই যে আমি বলছিলাম যে সংস্কৃতিকে হাতিয়ার করে নেওয়াটা, মানে যে যুদ্ধ, মানে সব ধরনের যুদ্ধই, সশস্ত্র যুদ্ধের পাশাপাশি এই যে গান, কবিতা, সাহিত্যের বিষয়কে মানে হাতিয়ার করে ফেলা, সেই সময়টির সাথে আমি আসলে তুলনা জানতে চাই না, কিন্তু কিভাবে আপনারা দেখেন, এখন কিভাবে দেখেন সেটি বারবার জানতে চাইব। আসলে এগুলো তো অনেকটা রাজনীতির কথা এসে যায়, তাই না? আমার মনে হয় নিশ্চয়ই, মানে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমেই তো শিল্পী মানুষ, শিল্পী মানে গান গাই, গান করেছি। কিন্তু কল্যাণীদি, আপনি তো রাজনীতিগত এসেই দেবে, আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণটা কিভাবে হয়েছিল সেটা যদি একটু শুনি। অংশগ্রহণটা তো আমি তখন আমার বাড়ি চট্টগ্রামে থাকতাম আমরা, তো আমাদের শহরেই আমরা থাকতাম, রহমতগঞ্জ। তো ওখানে ভাই বোন, আমার ছোট ভাই প্রয়াত প্রবাল চৌধুরী, উমা খান, আরও অন্যান্য ভাই বোনেরা সব মিলে, তারপরে আমার একটা ছোট্ট 1.5 বছরের মেয়ে তখন, বাবা মা সবাই। কিন্তু ঢাকা তো আক্রান্ত হলো 25শে মার্চে, আর চট্টগ্রাম ওরা ঝাঁপিয়ে পড়লো চট্টগ্রামের উপরে 26শে মার্চে রাত 11:30টায়। তো তখন চট্টগ্রাম শহর মানে শেলিংয়ে এমন অবস্থা হলো, মনে হচ্ছে যেন 1000টা বজ্রপাত একসাথে হলে যে ইয়ে হয়। সমস্ত 3তলা বিল্ডিং আমি থাকতাম, সেই বিল্ডিংটা পোর্ট ট্রাস্টের বিল্ডিং ছিল। আমার হাজব্যান্ড মানে পোর্ট ট্রাস্টের সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। মানে মনে হচ্ছে না তাসের ঘরের মতো কাঁপছে, এরকম অবস্থা। আমরা তো 2 দিন, 26শে রাত, 26, 27, 28 এই 2.5 দিন খাটের নিচেই ছিলাম মেয়েকে নিয়ে। তারপর এর মধ্যে আমার হাজব্যান্ড একটু বেরোলো বাইরে, কারফিউ যখন একটু ও মানে তুললো, তখন বাইরে বেরিয়ে দেখে যে সমস্ত পথ রক্তাক্ত, একেবারে আগুন জ্বলছে চারপাশে, আর মানুষজন মানে
আর্তনাদ, চিৎকার, দৌড়াদৌড়ি, পালিয়ে যাচ্ছে, কে কোথায় পালাবে, কিভাবে প্রাণ বাঁচাবে। এটা আকাশ মানে একেবারে লাল, শেলিং চলছে। তখন আমরা কি করলাম, আমার বাবা মা অন্যান্য ভাই বোনরা ওই রহমতগঞ্জে ছিল, আমি তখন ছিলাম কর্ণফুলীর পাড়েই এই পোর্ট ট্রাস্টের কোয়ার্টার, অয়মিত্র ঘাট। তো আমার মা বাবাকে বললাম যে তোমরা আমার কাছে চলে এসো, আমার সামনে কর্ণফুলী নদী, আমার নদীর ওইখান থেকে কিন্তু সোয়াত জাহাজ থেকে, সোয়াত তো না, জাহাজ থেকে সেলিং হচ্ছিল। তো তোমরা আমাদের কাছে চলে এসো। ওরা চলে এলো 29 তারিখ, সেটা আসার পরে দুটো নৌকো ভাড়া করে, নৌকা আমরা তীর ঘেঁষে ঘেঁষে আমাদের গ্রামের বাড়ি রাউজানের বিনাজুড়িতে গিয়ে পৌঁছলাম সন্ধ্যায়। যাবার পথে আমরা প্রায় 7টা লাশ দেখলাম ভেসে থাকতে। তো জীবনে কোনোদিন এরকম লাশ দেখিনি। নৌকা করে ছোট্ট নৌকা করে। তো ওই নৌকা করে যাওয়ার পথে আমাদের ছোট ট্রানজিস্টার ছিল, সেই ট্রানজিস্টারে শুনছিলাম যে বঙ্গবন্ধুর ভাষণ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে। যদিও সেদিন বিপ্লবীটা তুলে দেওয়া হয়েছিল যে 26, 27, 28 পর্যন্ত বিপ্লবী বেতার কেন্দ্র ছিল। 28 তারিখের পর থেকে ওটা বিপ্লবী তুলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে চট্টগ্রাম কালুঘাটে। তো ওই স্টেশনটা যখন চালু ছিল, ওই স্টেশনের ফাঁকে ফাঁকে এম এ হান্নান, আমার বন্ধু আবুল কাশিম সন্দীপ, এরকম আরও কেউ কেউ এই বঙ্গবন্ধুর ভাষণ ওটা পাঠ করছিল। ওই ভাষণ পাঠের মাঝে মাঝে আমাদের গাওয়া গান, আমরা মার্চ মাসেই এই আমাদের চট্টগ্রামে মানে বেতাকেন্দ্রে গিয়ে আমরা ভাই বোনরা মিলে গান করে এসেছিলাম, বেশ কিছু গণসঙ্গীত, গণজাগরণমূলক গান। সেই গানগুলি দেখছি, সেগুলো তখন সেগুলো বাজাচ্ছে। তো আমরা তো এইভাবে আমাদের গ্রামে গিয়ে পৌঁছলাম। তো তখন গিয়ে আমরা 10-12 দিন মোটামুটি গ্রামের মধ্যে। আমরা ভাবলাম যে কিছুদিন পরে মানে অবস্থাটা শান্ত হয়ে যাবে, আমরা আবার শহরে ফিরে আসব। না, এখানে আমরা গ্রামে গেলাম মানে বাঘের মুখ থেকে বাঁচার জন্য গ্রামে গেলাম। ওখানে গিয়ে পড়লাম সিংহের মুখে। মানে আমাদের রাউজান তো আপনারা নিশ্চয় জানেন, রাজাকারদের বোধহয় প্রথম প্রধান ঘাঁটি ওটা। সমস্ত রাজাকাররা যখন খবর পেল যে এরকম শহর থেকে সমস্ত লোকজন আসছে, ব্যাস ওরা সব এসে দিনের বেলা রাতের বেলা ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। আমাদের গ্রামের বাড়িও পাকা ছিল, তো ঘরের গাদা জ্বালিয়ে দিচ্ছে। মানে বিভিন্নভাবে আমরা কোথায় পালাবো। আমাদের গ্রামের বাড়ি যদিও আমাদের শহরের বাসা থেকে 14 মাইল দূরে, কিন্তু খুব একটা যাওয়া হতো না, মানে অনেক আগে গেছি ছুরিচাটাতে। তো তখন গেছি আমরা, ওখানে পথঘাট কিচ্ছু চিনি না। আমাদের ফ্যামিলি মেম্বার আমরা প্রায় 23 জন, এবং আরও বেশ কিছু পাড়া প্রতিবেশী আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। তো আমরা যে কোথায় পালাতাম, কোথায় পালাবো, মানে সেই আমাদের পাশে গরিব, খুবই গরিব ওরা, বড়ুয়া পাড়া, ওদের ঘরগুলো ছিল কুড়ে ঘরের মতো, মানে অন্য গ্রাম। আমরা দৌড়তে দৌড়তে ওইখানে চলে গেছি, আমরা জানি না কে কোথায় যাচ্ছি। কেউ ঝোপে ঝাড়ে, জঙ্গলে, খড়ের গাদার ভিতরে লুকিয়ে থেকে, কোনো সময় পুকুরের ইয়ের মধ্যে ডুবে, আমরা সাঁতার যাই না, কিছু যাই না ওখানে। মানে সেই সময়কার সে মানে ঘটনা লোমহর্ষক সে সমস্ত। এখন মানে আজকে 47 বছর ধরে কিন্তু আমি বিভিন্ন টেলিভিশনে, রেডিওতে, বিভিন্ন জায়গায় আমি এই ব্যাপারে বলি। আমার শরীরটা একেবারে মানে রিডি করে ওঠে, একেবারে সমস্ত দাঁড়িয়ে যায় লোম আমার। এখনো পর্যন্ত আমার মনে হয় যেন এই তো সেদিন ঘটনা ঘটেছে, আমার চোখের সামনে সমস্ত আমি দেখতে পাচ্ছি। তো এই দৌড়দৌড়ি করতে গিয়ে আমার মেয়েকে নিয়ে কে কোন দিকে চলে গেছে আমি জানি না, আমার মা কোন দিকে চলে গেছে, এইরকম অবস্থা। আমার ছোট বোন, সবচেয়ে ছোট বোন পূর্ণিমা, আর আমার এক বৌদি, সবচেয়ে বড় ভাইয়ের স্ত্রী, এই দুজন তো দুদিন তাদের খুঁজে পেলাম না, তারা অন্য গ্রামে কোথায় চলে গেছে। একটা পরে পাওয়া গেল তারা বড়ুয়াদের কেয়াং বলে সেটা মন্দির, সেখানে পাওয়া গেল, ওইখানে দরজার কোণে লুকিয়ে আছে। 2 দিন পরে তাদেরকে ওখান থেকে পাওয়া গেল। এইভাবে আমরা দিনের পর দিন। আর তখন তো প্রচণ্ড বৃষ্টি, এপ্রিল মাস, মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে বজ্রপাত হচ্ছে, আর আমরা বিভিন্ন জায়গায় দিনের বেলা রাতের বেলা এরকম পালিয়ে লুকিয়ে এভাবে যাচ্ছি। আর রাতের বেলা যারা একটু ঘরে থাকতাম, সারা রাত আওয়াজ পেতাম, এই বাড়ির লোকেরা চিৎকার করছে, এ আমার মেয়েকে নিয়ে গেল, ও বলে আমার বউকে নিয়ে গেল, চিৎকার কান্নাকাটি চারিদিকে। আর আমার মা, আমার বাবা, বিশেষ করে আমার মাকে বলছে, তুমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো। মা বলছে কোথায় যাব, আমরা তো কিছুই চিনি না গ্রামের মধ্যে। তারপরে
এর মধ্যে এই লুকিয়ে করতে করতে আমরা গোয়াল ঘরেও থেকেছি, গরু ছাগলের সাথে গোয়াল ঘরে রাত্রেবেলা লুকিয়ে থাকতে গিয়ে বসুন্ধরা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমার বাবাকে কি কাটা মাছি, মানে গরুকে কামড় দেয়, সেই মানে মাছি কামড় দিল আমার বাবাকে, আমার ছোট বোনকে। ওই অবস্থায় চুপ করে থাকতে হয়েছে, মানে শব্দ করা যাচ্ছে না, আমার মেয়েকে শুদ্ধ নিয়ে ওই রাত্রেবেলা গোয়াল ঘরে ইয়ের সাথে। এই করতে করতে যখন 13ই এপ্রিল মনে হয় নতুন সিংহ, কুণ্ডেশ্বরী নতুন সিংহকে যখন মেরে ফেললো, উনার বাড়ি আমাদের বাড়ি খুব কাছাকাছি, তখন দেখলাম যে আর গ্রামে আর থাকতে পারছি না। আমরা একবার অ্যাটেম্প নিলাম বেরিয়ে আসার জন্য, কিন্তু রাজাকাররা আমাদের পথ আটকে দিল। কোথায় যাচ্ছিস তোমরা, কটে যাওয়ার আমাদের বলছে। আবার ভেতরে চলে আসলাম, এসে অপেক্ষা করছি কি করবো। আর আমাদের অবস্থা তখন মানে আমরা যে যেখানে বসছি, যে যেখানে দাঁড়িয়ে আছি, ওই অবস্থায় মানে শরীরে কোনো শক্তি নাই, জীবনের ভয়ে একদম অথর্ব মতো হয়ে গেছে। হ্যাঁ, পালানোর জন্য আপনারা একেবারে জীবনী শক্তিও শেষ, সব শেষ। তারপরে আর উপায় না দেখে অন্য উপায় দেখছি গ্রাম থেকে সব লোকজন বেরিয়ে পড়েছে। তখন আমরা একদিন রাত্রে 21 এপ্রিল রাত্রে, সেটা রাত 12টার পরে, প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, অন্ধকার ঘুটঘুটে রাস্তা। আর তখন তো সেই 71 সনে তো গ্রামগঞ্জে তো কোনো আলো ছিল না, লাইট ছিল না। ওখানকার লাইট হলো রাস্তার পথঘাটে লাইট হলো জোনাকি পোকা, আমি সবসময় বলি, কোনো আলো নেই, কিছু নেই। আর বৃষ্টি তো প্রচন্ড বেগে হচ্ছে, বজ্রপাত হচ্ছে। ওই অবস্থায় সেই ময়নামাটি বলে পিচ্ছিল পথ, সেই পথ বেয়ে আল দিয়ে আমরা যাচ্ছি, হাঁটতে পারছি না। আমার মা সেই সময় ওখান থেকে আপনারা বেরিয়ে আসলাম। একটু থামাবো, মানে আমার নিজেরও গা শিহরণ হচ্ছে। আমি তো একজন শুনছি এই প্রজন্মের একজন মানুষ, সিনেমার গল্পকেও হার মানায় বোধহয়। একেবারে আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে নিশ্চয়ই কিভাবে তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে আপনি যুক্ত হলেন, এত সংগ্রামের পর আবারও গানকে বেছে নিলেন হাতিয়ার হিসেবে। আমরা গোলাম কুদ্দুস এবং আমরা কল্যাণী ঘোষের কাছ থেকে শুনছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং এই পুরো সংস্কৃতিকে হাতিয়ার করে নেওয়ার যে গল্প, সেটি আরও শুনবো, সাথেই থাকুন। আমরা একটা বিরতির পরে ফিরে এলাম। আমরা আজকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কল্যাণী ঘোষ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসকে কাছে পেয়েছি। তাদের কাছে জানছি, একই সাথে আমরা বিজয় দিবসের একদম দ্বার প্রান্তে চলে এসেছি। 2018 সাল 16 ডিসেম্বরের কাছাকাছি। এই সময়টিতে দাঁড়িয়ে আসলে গোলাম কুদ্দুস, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে কল্যাণী ঘোষ, তারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, তারা গানকে হাতিয়ার করেছেন, কবিতাকে হাতিয়ার করেছেন। আপনারাও একটা সময় এই সংস্কৃতিকেই হাতিয়ার হিসেবে, এক ধরনের লড়াইয়ের পুঁজি হিসেবে ব্যবহার করেছেন। এখন সেই পথ চলাটি কেমন? উনি বলছিলেন যে কিভাবে সেই 71 সালের স্মৃতি উনি তুলে ধরছিলেন, মানে এখনো মনে হচ্ছে কত জীবন্ত, কত বিভীষিকাময় সময় তারা কাটিয়েছেন। আপনাদের ক্ষেত্রে প্রথমত হলো যে আমি তন্ময় হয়ে শুনছিলাম কল্যাণীদির কথা। আমিও তখন চট্টগ্রাম গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের ছাত্র। এই ঘটনাগুলো তো আমাদের চোখে দেখা, এই বিভৎসতা। তা আমি ভাবছি, কল্যাণীদির কথা শুনছি, যে আমাদের এই যে তরুণ প্রজন্ম, তারা কি 71-এর এই ভয়াবহতা, নির্মমতা কি তারা উপলব্ধি করতে পারছে? কতদূর পাচ্ছে? এবং এই যে না পারা, এটার দায় কাদের? এটা কি শুধু তাদের? এটার কি দায় আমাদের নেই? তারপর ধরুন, এই যে যারা আরো পরের ঘটনা, তিনি যখন 9 মাসের ঘটনা যদি বলতে যান, এই যে 30 লক্ষ মানুষকে হত্যা করা হলো, এই নারীদেরকে নির্যাতন করা হলো, বাড়িঘর লুট করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, তিনি কিছু রাজাকারের কথা বলছিলেন, যে রাজাকাররা বের হতে দিচ্ছিল না, আঞ্চলিক ভাষা যে কথাগুলো বললেন, সেই এখন কিভাবে কত সহজে আমাদের কিছু কিছু লোক বলে ফেলে 71 সালে কি এমন হয়েছে, রাজাকার ওটা ভুলে গেলেই তো, 71 সালের কথা মনে রেখে কি লাভ? এই যে সহজে একটা অপরাধীকে তার অপরাধ থেকে তাকে সরিয়ে দেয়া বা অপরাধ থেকে তাকে মুক্ত করে দেয়া, তাহলে ইতিহাস থেকে আমি কি শিখলাম? আমার তরুণ প্রজন্ম কি জানলো? কিছুই তো জানলো না। যাই হোক, আমি সংস্কৃতির কথা ফিরে যাই। সংস্কৃতিটা তো হলো এক কথায় যদি আমি বলি, জীবনের নান্দনিক উপস্থাপন। আমার পুরো জীবনটা, জীবনের আনন্দ যেমনি ভাবে আমি এর মধ্যে দিয়ে লাভ করি, একইভাবে জীবন সংগ্রামের ইতিহাসও রচিত হয় আমার এই সংস্কৃতির উপাদান থেকে। এবং যেই কারণে কল্যাণীজিরা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন,
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গড়ে তুলেছিলেন। এবং তিনি আবার বলছিলেন যে চট্টগ্রাম বিপ্লবী বেতার কেন্দ্র থেকে তাদের গানগুলো বাজানো হচ্ছিল, সেই মুক্তিযুদ্ধের গান যেগুলো দেশাত্মবোধক গান। তার মানে কি? তার মানে এই যে গান, এই যে কবিতা, এই যে নৃত্য, এই যে চারুকলা, ছবি, এগুলো শুধুমাত্র বিনোদনের বিষয় নয়, এগুলো সংগ্রামের হাতিয়ার। এবং যেমনি ভাবে আমরা ভাষা আন্দোলনের অসংখ্য গান, অসংখ্য যেগুলো বাঙালির জাতিসত্তার তৈরিতে বিরাট ভূমিকা রেখেছিল। ৭১ মুক্তিযুদ্ধের গানগুলো কি, এগুলো কি মানুষকে জীবন দানে উৎসাহিত করেনি, অনুপ্রাণিত করেনি? আমি আজকে আমাদের শরণার্থী শিবিরে যে স্বভাব কবিরে যে গানগুলো গিয়েছিলেন তার একটা সিডি আমি শুনছিলাম, এবং আমি এত খারাপ লেগেছিল যে আমাদের তরুণরা কি এই সিডিগুলো কখনো শুনেছে? যে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একজন চারণ কবি কিভাবে মুক্তিযুদ্ধকে দেখছে, তার আশার জায়গাটা কোথায়, নিরাশার জায়গাটা কি, কিভাবে তিনি অতিক্রম করবার জন্য নিজে অতিক্রম করছেন, এবং যাদের জীবন বিপন্ন সে শরণার্থী শিবিরের মানুষগুলোকে আলোড়িত করছেন। এটাই হলো সংস্কৃতির শক্তি। সেই কারণেই বুদ্ধিজীবীরা নিহত হয়েছিলেন। পাকিস্তানিরা বুঝতে পেরেছিল যে এই সংস্কৃতির শক্তি নিয়েই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। আমরা শুধু বিনোদনের জন্য না, আমরা মানুষের জীবনকে সৌন্দর্যময় করা এবং মানবিক বোধটাকে জাগ্রত করবার জন্য সংস্কৃতি ইতিবাচক ভূমিকা রাখে। সেই যে কবি, আমাদের এই যে মানুষের মানুষের মেলবন্ধন, আজকে যে জঙ্গিবাদের উত্থান, আজকে যে মাদকাসক্ত বলি, আজকে সাম্প্রদায়িকতার যে বীজ বাষ্প আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা, আমাদের পহেলা বৈশাখকে যখন ধর্মবিরোধী আখ্যা দেওয়া হয়, বা বাঙালির যতগুলো উৎসব আয়োজন যেগুলো মানুষে মানুষের মেলবন্ধন তৈরি করে, মানবিক বোধকে জাগ্রত করে। চণ্ডীদাস কবে বললেন, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাগুলো তো আমাদের সংস্কৃতি করে আমরা ধারণ করি আমাদের সকল ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে। সুতরাং সংস্কৃতির শক্তি দিয়েই আমরা স্বৈরাচারকে হটিয়েছি, যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছি, এবং এই যে হলি আর্টিজানে 2 বছর আগে যে নির্মমতা ঘটে গেল তার বিরুদ্ধে তো আমরা সংস্কৃতি কর্মীরা রুখে দাঁড়িয়েছি। সকল সময় সংস্কৃতি কর্মীরা শুভের পক্ষে, সত্যের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, মানুষের পক্ষে। যার কারণে আজকে এই যে বিজয় উৎসব আজকে ঢাকা শহরে এখন 8টি জায়গায় একই সাথে বিজয় উৎসবের কর্মসূচি পালিত হচ্ছে। আপনি শহীদ মিনার বলেন, রবীন্দ্র সরোবর, সেখান থেকে আপনি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, তারপরে যেমন আপনি মিরপুর 6 নম্বর বকুল ফৌজ মাঠ, যদি উত্তরে যান রবীন্দ্র সরণী মঞ্চ, দনিয়াতে যাবেন বর্ণমালা স্কুল এবং কলেজ, ঢাকা শহরটাকে বাহাদুর শাহ পার্ক, পুরো ঢাকা শহরকে সার্কেল করে আমরা ঢাকায়। একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং বহু উপজেলা এই বিজয় উৎসব পালিত হচ্ছে। বিজয় উৎসব তো শুধু বিনোদনের অনুষ্ঠান নয়, এর মধ্যে দিয়ে যেমনি ভাবে আমরা লাখো শহীদের প্রতি সম্মান জানাই, তার সাথে বড় কথা হলো মুক্তিযুদ্ধের যে চেতনা, মূল আদর্শ, সেই আদর্শকে আমরা তরুণ প্রজন্মের নিকট ছড়িয়ে দিতে চাই যে এটাই মুক্তিযুদ্ধ, এই কারণেই আমরা জীবন দিয়েছিলাম, এই কারণেই আমরা দেশকে স্বাধীন করেছিলাম। তোমরা সেই বিষয়টিকে দেখো, বোঝো, এবং সেইভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, এটাই তোমাদের দায়িত্ব। এবং আমরা সেই কথাটুকু এই বিজয় উৎসবের নানা কর্মকাণ্ডের মধ্যে সেই কথাটুকুই তো বলতে চাই। এবং সেই যে এটা এক ধরনের মেসেজ এই প্রজন্মের কাছে তুলে ধরা। আমি আবার একটু কল্যাণী ঘোষের কাছে ফিরে আসতে চাই। এটা আপনার জীবনের গল্প, কিন্তু এখন আসলে আমাদের জন্য ইতিহাস, এটি আমাদের জানার প্রয়োজন। যেটি গোলাম কুদ্দুস বলছিলেন যে জীবনের নান্দনিক উপস্থাপনের পাশাপাশি আমরা জীবনের গল্পটিকেও জানতে চাই, সেটি খুব জরুরি, সেটি খুবই জরুরি। আপনি বলছিলেন যে রাউজান থেকে আপনাদের পুরো পরিবার ভীষণ দুর্যোগময় একটি রাতে পালিয়ে আসেন, 21শে এপ্রিল পালিয়ে আসার চেষ্টা করলেন, তো তখন সেখান থেকে পালিয়ে আসতে পারলেন? হ্যাঁ, পারলাম। ওই যে যাত্রা পথে আমরা যে বেরোলাম গ্রাম থেকে, মানে শত শত, শুধু না, আমার মনে হচ্ছে হাজারে হাজারে লোক, আচ্ছা, কাফেলা চলছে, তাদের সাথে সাথে আমরা যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি জানি না, নিরুদ্দেশের পথে, মোটমাট গ্রাম ছেড়ে আমাদের বেরিয়ে পড়তে হবে। কিন্তু আমরা আরও যে কোনো খারাপ ইতে পড়বো না সেটা আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদের বেরিয়ে পড়তে হবে। এত অত্যাচার, মানে অত্যাচারিত আমরা গ্রামে হয়েছি।
তো যাওয়ার পথে তো আমার বাবা কিছু দূর হেঁটে যাওয়ার পরে বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, পায়ের নিচে কাঁচ ফুটে কাঁচ হয়ে একদম রক্তাক্ত হয়ে গেছে পা। তখন ওই প্রবাল, আমার হাজবেন্ড আর আমার দুটো জ্যাঠতুতো ভাই, তারা চারজনে একটা চাদর ছিল কার গায়ে, সেই চাদরটাকে বিছিয়ে বাবাকে ওইখানে বসিয়ে এই সারা পথ 2.5 দিন মতো এইভাবে গেছি। এবং সেই পথ তোমার ফটিকছড়ি, সেই জঙ্গল, আমি ভাবি যে আমরা এই সমস্ত জঙ্গল এগুলো মানে এটা তো অ্যাবসার্ড, কিভাবে আমরা গেছি, এটা তো আমার নিজেরই মনে হয় বোধহয় বানিয়ে কথা বলছি, আমরা গল্প করছি, এটা কি করে সম্ভব হয়েছে। আমরা এত পাহাড়, নদী, এই যে খরস্রোতা নদী, এইসব পেরিয়ে আমরা সাবরুমে গিয়ে পৌঁছলাম। এবং আরও একটা ঘটনা, যাওয়ার পথে আমার ছোট বোন দেবী চৌধুরী, তার ছেলে 10 মাসের, রক্ত আমাশায় একেবারে মৃত পায়। আমরা তো মানে পরিষ্কার জলও খেতে দিতে পারছি না, পথ্য তো নেয়, কিছুই নেই। তো সেই অবস্থায় লোকজন বলছে যে আপনারা তো এই বাচ্চার জন্য তো পিছিয়ে পড়বেন, বাচ্চাটাকে ফেলে দিন, কারণ তাকে তো কিছু দেওয়া যাচ্ছে না, ওর মানে কাঁদবার শক্তিও নেই, সেই চি করে কাঁদছে, আর কঙ্কাল হাড্ডি হয়ে গেছে সরাসরি। তো এইভাবে বাচ্চা ফেলে যাওয়া যায়? সেই বাচ্চা নিয়ে আমরা সেই সাবরুম বর্ডারে গিয়ে রামগড় স্কুলে গিয়ে পৌঁছলাম। তারপর সেখানে 1 রাত থাকার পরে, 1 রাত থাকতে হলো আমাদেরকে, কারণ আমার বোন উমার চিকেন পক্স হয়ে গেলো ওখানে। মানে এই পারে দেখলাম যে খোলা আকাশের নিচে সমস্ত লোকজন বাংলাদেশের শরণার্থী, তাদের প্রত্যেকেরই চিকেন পক্স। তারপর রাত্রে আবার আমাদের, তারপর দিনই রাত 2টোর পরে আবার আমাদেরকে বললো যে এক্ষুনি সাবরুম নদী পেরিয়ে যেতে হবে। প্রচণ্ড বৃষ্টি, কিন্তু আমরা না জানি কেউ, প্রবাল অথবা 2-1 জন ছাড়া আমরা তো কেউ সাঁতারটাতে জানি না, কোথায় ডুবে যাবো না কিছু যাই না, ওই স্রোতের মধ্যে আমরা, আমার মেয়েকে কে কোলে নিয়ে মানে পেরুচ্ছে আমি কিছুই জানি না। তারপর কোনো মতে আমরা ওই পারে সাবরুমে গিয়ে পৌঁছলাম। ওই পারে গিয়ে দেখি যে কলেরা, ওখানে আমাদের অনেক শরণার্থী, সবাই কলেরা। তারপরে আর এই যে আমার সেই বোনের ছেলেটা পরবর্তীতে ও ডাক্তার হয়ে, বিসিএস হয়ে, সে এখন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তো ওর নাম সুমন কল্যাণ চৌধুরী, ডাক্তার। তো এরপরে আমরা সাবরুমে যাওয়ার পরে ওখানে যখন গিয়ে দেখলাম যে কলেরা, বৃষ্টির মধ্যে আমরা হাঁটছি সবাই, হাঁটতে 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 বেশ দূরে আমার বাবা দেখলেন কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে অনেক দূরে, বিজলি চমকাচ্ছে, তার মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো ওই ট্রাকের নিচে বলে যে না চল আমরা সেখানে গিয়ে, ট্রাকের নিচে সারা রাত আমরা ওখানে আমাদের ফ্যামিলি ওই 2টা ট্রাকের নিচে ওখানে থাকলাম। ভোর হলো, সূর্য যখন উঠলো তখন আস্তে আস্তে আমরা ট্রাকের নিচ থেকে বেরিয়ে তখন দেখছিলাম ট্রাকের নিচে আমার বাবা, মানে উপরে বৃষ্টি পড়ছে উপর থেকে, আমার বাবার বুক জলে ভেসে যাচ্ছে কান্নায়, যে আমার ছেলে মেয়েদেরকে তো সবাইকে পথের ভিখারি করেছি, বেটা তো কোনো ভবিষ্যৎ কিছুই না, আমাদের দেশ ছেড়েছি, এখন কোথায় যাব, কি করবো কিছুই জানি না। তারপরে ওখান থেকে আমরা বেশ অনেক দূর যাওয়ার পরে একটা পুরনো গাড়ি, বাস আর কি, বাসে করে আগরতলা গেলাম। আগরতলাতে আমাদের কিছু পুরনো আত্মীয় স্বজন ছিল, তাদের কাছে কিছুদিন থাকার পরে, কিছুদিন থাকতে হলো উমার জন্য। উমারও মানে চিকেন পক্সে একদম মরণাপন্ন অবস্থা, হাসপাতাল রাখতে হয়েছিল। তারপরে আমরা ওখান থেকে 5ই মেতে আমরা কলকাতায় গিয়ে পৌঁছালেন। তারপরে স্বাধীন বাংলা বেতার, তারপরে স্বাধীন বাংলা মানে এর আগে আমরা কলকাতায় গিয়ে পৌঁছলাম। ওখানে আমাদের আত্মীয় স্বজন ছিল যাদবপুরে, বাঘাযতীনে। তো এতগুলি মানুষ, 23 জন একটা ফ্যামিলিতে গিয়ে ওঠা কি অবস্থা, কিন্তু তারা আমাদেরকে পেয়ে, তারা তো সবাই জানে যে আমরা মারা গেছি, আমাদেরকে পেয়ে যে কি খুশি। আমার জ্যাঠামশাই ডাক্তার ছিলেন। তো সেখানে যাওয়ার পরে পাড়া প্রতিবেশীরা জানতে পেরেছে আমরা ভাই বোনরা গান জানি। তখন আমাদের মানে ওই বাড়ির কাছেই যাদবপুর ইউনিভার্সিটি, ওখানে একটা অনুষ্ঠান, ওরা আমাদেরকে ডাকলো, আমরা গান গাইতে গেছি। সেখানে ডক্টর সঞ্জিদা খাতুনের সাথে আমাদের পরিচয় হলো। তো উনি আমাদের চিনতেন না, আমরা তো ওনাকে চিনি, আমরা তো চট্টগ্রামে সবসময় থেকেছি, উনি আমাদের জানেন না। তা আমাদের 3 ভাই বোনের গান শুনে উনি এত খুশি, আমাদের বলছে যে কল্যাণী আমি তো একটা সংগঠন করেছি, বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, তোমরা যদি 3 ভাই বোন ওখানে আসো তাহলে খুব ভালো। আমি হ্যাঁ আমরা অবশ্যই যাবো, আমরা তো দেশের জন্য কাজ করবো, আমাদের করতে হবে। ঠিক মে মাসেই আমরা, উনি বলার পর দিন থেকে আমরা ওনার 144 লেনিন সরণি ওখানে রিহার্সেল নিয়মিত। তো মে মাসের শেষ থেকে মে, জুন, জুলাই পর্যন্ত আমরা ওখানে নিয়মিত গেছি। রূপান্তরের গান একটা স্ক্রিপ্ট লেখা হয়েছিল, সেটা লিখেছিলেন শাহরিয়ার কবির। সেটা লেখার কথা ছিল জহির রায়হান সাহেবের, উনি এত ব্যস্ত ছিলেন উনি এটা লিখতে পারেননি। তো আর শাহরিয়ার কবির লিখেছিলেন রূপান্তরের গান, আর সেই স্ক্রিপ্টটা পড়তেন সৈয়দ হাসান ইমাম। আর এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন ওয়াহিদুল হক,
মোস্তাফা মনোয়ার, জহির রায়হান, আলমগীর কবির, সৈয়দ হাসান ইমাম, আর কলকাতার বুদ্ধিজীবী নামকরা সাহিত্যিক দীপেন বন্দ্যোপাধ্যায়। তো আমরা ওনাদের সাথে বেশ অনেক অনুষ্ঠান করেছি, ট্রাকে করে করে আমরাও বিভিন্ন জায়গায় গান করেছি, হ্যাঁ করেছি, অনেক কিছু অর্থ সংগ্রহ করেছি। তো এইভাবে একদিন আমরা থেকে লেনিশহরী থেকে আমাদের বাড়িতে মানে ফেরার পথে আমাদের সাথে দেখা হলো গড়িয়াহাটের মোড়ে শ্রদ্ধেয় সমর দাস এবং মোহাম্মদ আব্দুল জব্বার। আচ্ছা, ওনারা আমাদের চিনতেন, ঢাকায় 2-1 বার দেখা হয়েছিল। একে বলছে তোমাদের কথা তো আমরা শুনেছি, প্রবালকে জড়িয়ে ধরেছে জব্বার ভাই, তোমরা স্বাধীন বাংলাতে কিন্তু তোমাদের প্রয়োজন। আমি বলছি হ্যাঁ আমরা তো ওখানে যেতে চাই, কিন্তু কেউ আমাদেরকে ঠিকানা বলতে পারছে না, এইটা কোথায়। তাদের মাধ্যমে হ্যাঁ সাথে সাথে হ্যাঁ ওনারা সাথে উনি মানে ওরা দুজনে আমাদেরকে তো খুঁড়ি নিয়ে গেলেন এই 58/8 এই বালিগঞ্জ সার্কুলার রোডে। এই যে যাওয়া বিরতির পরে ফিরে এসে তারপরের অংশটি জানবো। গোলাম কুদ্দুস, নিশ্চয়ই আপনার কাছ থেকেও জানবো যে এখনকার যে আমরা যে সংস্কৃতির যে একটা চর্চা চালাচ্ছি সেটিকে কিভাবে মূল্যায়ন করছেন, সেই বিষয়টি নিয়ে আরও কথা হবে, নিশ্চয়ই সাথে পাবো আপনাদেরও। আমরা আরও একটি বিরতির পরে ফিরলাম। কল্যাণী ঘোষ এবং গোলাম কুদ্দুস আছেন আমাদের সাথে, যারা সংস্কৃতিকে হাতিয়ার করেছেন, জীবনের গল্প তাদের কাছ থেকে শুনছি। কল্যাণী ঘোষ, আপনি বলছিলেন যে এরপরে হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনারা যুক্ত হলেন, তারপরের গল্প তো ইতিহাস, আমরা সেই ইতিহাস নিয়ে আমরা গর্ব করি এখনো। একটি বিষয় একটু শুধু জানতে চাই যে এখন এই সময়ে এসেও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নতুনভাবে গীত হচ্ছে, নতুনভাবে চর্চা হচ্ছে, কিন্তু সেই সময় সেই গানগুলো সঠিকভাবে আর্কাইভ করা কিংবা সংরক্ষণের যে বিষয়টি, কিংবা এই প্রজন্মের শিল্পীরা সেই ইতিহাসগুলো, গানের পেছনের গল্পগুলো জানতে পারছে কিনা, সেই বিষয়টি কি আপনারা কি মনে করেন যথাযথভাবে হচ্ছে কিনা? সেটা মানে আর্কাইভে কিছু ছিল, পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। ট্রান্সক্রিপশনে ছিল স্বাধীনতার পর, এই 75-এর পরে ওগুলি নষ্ট করে ফেলা হয়, অনেক কিছু ছিল। তো এরপরে ইউনিলিভার এই প্রজন্মের বেশ কিছু শিল্পীদের নিয়ে ওরা ওই চ্যানেল আই নাকি না এনটিভির মানে ক্লোজ আপের ছেলেমেয়েরা বেশ ভালো গিয়েছে, ওদেরকে দিয়ে বেশ গাইছে। কিন্তু আমরা যে তখন গানগুলো যে গিয়েছি আমাদের মধ্যে মানে আমি তো বলি সবসময় আমাদের শরীরে এক ফোঁটা শক্তি ছিল না, কিছু ছিল না। আমরা সারাদিনে একটা সিঙ্গারা অথবা একটু মুড়ি খেয়ে গানগুলো করতাম, কিন্তু এই সমস্ত গান গাওয়ার এত শক্তি, মানে আমাদের মধ্যে ঐশ্বরিক একটা শক্তি এসেছিল। কি শক্তিটা? কেন? দেশপ্রেম, একমাত্র একটাই। আমাদের সবার জীবনের একটাই উদ্দেশ্য ছিল যে দেশকে কী করে স্বাধীন করব। আমাদের আর অন্য কোনো চিন্তা আগে পিছে ভবিষ্যৎ কিচ্ছুই না, আমাদের শুধু দেশটাকে কী করে স্বাধীন করবো। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত শিল্পী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই গানগুলো গেয়েছি, আর কি সুন্দরভাবে আমরা গেয়েছি। এখন ভাবতেই আমার অবাক লাগে যে আমরা এই সমস্ত কঠিন গান কি সহজভাবে গেয়েছি। মানে সহজভাবে মানে গান লেখা হচ্ছে তখনই সুর করলেন সমর দা অথবা অজিত রায় অথবা সুজয় শ্যাম অথবা প্রণজিৎ বড়ুয়া, আমাদেরকে তখন শেখানো হলো, শিখিয়ে রেকর্ডিং তখনই। এবং এইরকম আমরা কোনো দিন 3টা গানও রেকর্ডিং করেছি। তাহলে এখন বুঝো কীরকম আমরা এই করেছি। তারপর এই গানগুলো শুধু রেকর্ডিং তো করা না, এরপরেও আমরা তো অন্যান্য সংগঠনের সাথে অনেক বাইরে অনুষ্ঠান করতাম। আমি নিজেও একটা সংগঠন করেছিলাম, বাংলাদেশ তরুণ শিল্পী গোষ্ঠী। তো এই সমস্ত গান স্বাধীনতার পরে এই ইউনিলিভার রেকর্ডিং করেছে কিছু, সুজয় শ্যামের পরিচালনায়। ওরা গেয়েছে মোটামুটি, ওদের গাওয়ার খুব আগ্রহ আছে, কিন্তু ওই গানের মধ্যে সেই আবেগটা, সেই প্রাণটা আপনারা যেভাবে জীবনটাকে তখন উপলব্ধি করেছেন সেটি তো আসলে যেমন এই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আমরা গেছি রক্তলাল রক্তলাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, সেই জায়গায় এতবার বলে দেওয়ার পরেও শিল্পীরা রেকর্ড করলো জোয়ার এসেছে জনসমুদ্রে। এই যে এই বিচ্যুতিগুলো, সেই বিষয়টি নিশ্চয়ই আমাদেরকে ব্যথিত করে। কল্যাণী ঘোষ, আপনার কাছে গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করবো, তার আগে গোলাম কুদ্দুসের কাছে যেতে চাই। এখনো তো এই সাংস্কৃতিক আন্দোলন থামেনি নিশ্চয়ই। আমরা আজকে কথা বলছি 2018 সালের ডিসেম্বরে, এটিও একটি পট পরিবর্তনের সময়, সামনে জাতীয় নির্বাচন।
মানে এই নির্বাচন, এই রাজনৈতিক পরিবর্তন, এই ঘিরেই তো আসলে সংস্কৃতি যেটি বলছিলেন। এবং এই সংগ্রাম, সাংস্কৃতিক সংগ্রাম কখনোই শেষ হবে না। আমি শুধু কল্যাণীজির কথায় যাই যে তাদের গাওয়া গানগুলো এখন যারা গাইলেন বা যারা গাওয়ালেন, সেখানে গানগুলো কেন হৃদয়কে নাড়া দিতে পারছে না? কারণ যারা গানগুলো করেছেন, আমি শ্রদ্ধা রেখেই বলছি, তারা গানের বক্তব্যের সাথে একাত্ম নন, যার কারণে সেই ভালোবাসা, আবেগ তাদের মধ্যে নেই। গান ভালো হবে কোত্থেকে? আর আজকে যে এই যে সংস্কৃতির কথা আমরা বলি, সংস্কৃতি কিন্তু এখন বিভাজন হয়ে গেল। একদিকে বিনোদন এবং বাণিজ্যের উপকরণ নিয়ে সংস্কৃতি, আরেকদিকে সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে সংস্কৃতি। আমরা এই যে হাজার বছরের সংস্কৃতির কথা বলি, মেলবন্ধনের সংস্কৃতির কথা বলি, যেটি কল্যাণী দিয়ে বললেন, এবং তারা যেটা চর্চা করেছেন, আমরা সেই ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, যে ধারা মানুষের জীবনকে আনন্দময় এবং মানবিক বোধের জায়গায় নিয়ে যাবে। সেই জায়গায় আমরা যেতে চাই, এবং আজকে সে লড়াইটাই আমরা চলছে। একদিকে আমরা স্বাধীনতা বিরোধী শক্তি, পশ্চাৎপদ শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই, আর দিকে কিন্তু অপসংস্কৃতি, বাণিজ্যিক সংস্কৃতির বিরুদ্ধে লড়াই। দুটো লড়াই কিন্তু আমরা একসাথে, মানে সময়ের পরিবর্তন ঘটেছে, প্রতিপক্ষেরও পরিবর্তন। এই যে আগামী নির্বাচন, লড়াইটা এই নির্বাচনে আমরা সংস্কৃতি কর্মীরা তো অনেকে বলেন নিরপেক্ষ, আমরা নিরপেক্ষ নই। কারণ আজকে যখন আমি দেখি যে কল্যাণীদি তাদেরকে যারা নির্যাতন করেছিলেন, তারা যখন আজকে দেখি সেই রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে, সে প্রার্থী দিয়েছে এবং সে একটি পক্ষ, তখন আমি কিভাবে নিরপেক্ষ থাকি? তখন আমাদের তার বিরুদ্ধে লড়াই করতেই হবে, এবং সেই লড়াইতেই সংস্কৃতি কর্মীরা ন্যায়ের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে আমরা ভূমিকা রাখি। ধন্যবাদ আপনাকে কল্যাণী ঘোষ, আপনাকেও ধন্যবাদ এবং শ্রদ্ধা। গান শুনতে শুনতে বিদায় নিব, দর্শকদের কাছ থেকে আমিও বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমরা কল্যাণী ঘোষের কাছ থেকে সেই সময়ের গানের কিছু অংশ শুনবো। আমি ওই 16 ডিসেম্বরে আমরা যে গানটা রেকর্ডিং করেছিলাম, যে আমাদের দেশটা যেদিন স্বাধীন হবে, 4:20 গানটা বাজানো হবে, তখন ওই গানটাও সেই দিন সেই মতো লেখা হলো আর শুরু করা হলো, আমরা গাইলাম। অজিত রায় লিড দিয়েছিলেন, বিজয় নিশান উঠছে।